সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, ইতিহাস বিভাগ, রংপুর সরকারি সিটি কলেজ, রংপুর। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি পার্ট 2 এর 3rd অধ্যায়ের একটা ছোট্ট একটি অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা জানো আমরা 3rd অধ্যায়, দ্যাট ইজ প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে পড়াশোনা করছি। প্রথম বিশ্বযুদ্ধের পরে ভার্সাই সন্ধি বা প্রথম বিশ্বযুদ্ধের কারণ, কে কে কোন পক্ষে যুদ্ধ করেছিল, এর কারণ অলরেডি আলোচনা করেছি। পরবর্তীতে ভার্সাই সন্ধি, লিগ অফ নেশনস নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ত্রিশক্তি চুক্তি, মানে জার্মানিকে কেন্দ্র করে যে সংগঠন, সেটা কেন ত্রিশক্তি আতাতের নিকট পরাজয় বরণ করলো, সেই বিষয়ে নিয়ে আমরা একটু কয়েকটা পয়েন্টের আলোকে তোমাদের আলোচনা করার চেষ্টা করব। জার্মানি কেন এই যুদ্ধে পরাজয় বরণ করলো? প্রথম কারণ হিসেবে তোমরা লিখে নিতে পারো যে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য জার্মানির অক্ষমতা। কারণ জার্মানি কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য আসলে প্রস্তুত ছিল না। জার্মান বরাবরই একজন শক্তিধর একটা দেশ, কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সে একটু অক্ষম ছিল। এই যুদ্ধটা যদি কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারত, তাহলে হয়তো জার্মানি জিতে যেতে পারত। তাছাড়া তোমরা জেনে থাকবে যে অপোনেন্ট পার্টি, দ্যাট ইজ ফ্রান্সকে কেন্দ্র করে, মানে ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া, তোমরা জেনে থাকবে যে ফ্রান্স এবং ব্রিটেনের প্রচুর উপনিবেশ শক্তি ছিল। এশিয়ায় এবং আফ্রিকাতে তাদের উপনিবেশিক শক্তি ছিল। কাজেই তাদের যে জনবল এবং অস্ত্রবল বা সম্পদের যে প্রাচুর্যতা, এটার কারণেই দীর্ঘস্থায়ী যুদ্ধে তারা এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এবং উপনিবেশিক শক্তিগুলি থেকে তাদের এই যুদ্ধে বেশ কিছু সাপোর্ট ছিল বলেই তারা এই যুদ্ধে জিতে যায়, জার্মানি পরাজয় বরণ করে। দ্বিতীয় কারণ হিসেবে তোমরা লিখে নিতে পারো যে নৌশক্তির দুর্বলতা। জার্মানি কিন্তু নৌশক্তিতে বরাবরই একটু দুর্বল ছিল। পক্ষান্তরে ব্রিটেন নৌশক্তিতে সে অনেক আগে থেকেই সেরা, অনুকরণীয় শক্তি ছিল নৌশক্তিতে। তোমরা জানো ব্রিটেনের চতুর্পার্শ্বে পানি, ব্রিটেনের উত্তর সাগরের তার যে আধিপত্য, অন্যদিকে ফ্রান্সের আধিপত্য ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে। যদিও ভূমধ্যসাগরীয় অঞ্চল এর ইটালির আশেপাশেই ছিল, কিন্তু ইটালির সেই ধরনের কোনো খবরদারি ভূমধ্যসাগরের উপর ছিল না, যেটা ফ্রান্সের ছিল। অন্যদিকে ব্রিটেনেরও ছিল। তো ব্রিটেনের মতো এরকম নৌশক্তিতে বলিয়ান ছিল না, জন্যই জার্মানি কিন্তু পরাজয় বরণ করে ব্রিটেন এবং ফ্রান্সের কাছে। জার্মানির কাছে যে সাবমেরিনগুলি ছিল, সেগুলি ধ্বংসের অস্ত্রও ইতিমধ্যে ইংল্যান্ড আবিষ্কার করে ফেলে। এটাও একটা বড় ধরনের কারণ যে জার্মানি কোনোভাবেই ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে নৌশক্তিতে তাদের যে শক্তি সামর্থ্য, সেটা শো করতে পারেনি। আর এই দুটি দলের মধ্যে যে ব্যালেন্স অফ পাওয়ার, মানে আমরা যদি এইভাবে বিশ্লেষণ করি যে ত্রিশক্তি, মানে ফ্রান্সকে কেন্দ্র করে যে ত্রিশক্তি আতাত, তিনটা দেশ, তোমার ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া, তিনটাই ছিল সমভাবে শক্তি সম্পন্ন। তাদের শক্তি মোটামুটি সমভাবে ছিল, মানে তারা ছিল মানে জায়ান্ট, তিনটাই কিন্তু সমভাবে জায়ান্ট ছিল। বাট অন্যদিকে জার্মানিকে কেন্দ্র করে যে দেশগুলি, মানে তোমার ধরো অস্ট্রিয়া, ইটালি, অতটা জায়ান্ট ছিল না। মানে 100-তে যদি জার্মানিকে আমরা 60 নম্বর দিই, সেখানে ইতালিকে দিতে হবে 20 এবং অস্ট্রিয়াকে দিতে হবে 20, মানে 60, মানে 60-20-20, মানে এই ইমব্যালেন্স অফ পাওয়ার, এটা জার্মানিকে খুব বেশি
শক্তিধর হিসেবে প্রকাশ সে করতে পারেনি। মানে অন্য দুজনের যে সাপোর্ট যেটা দরকার সেই সাপোর্টটা জার্মানির ছিল না। অন্যদিকে ফ্রান্সকে যদি আমরা 100-তে যদি 40 দিই, তাহলে ব্রিটেনকে দিতে হবে 30 এবং রাশিয়াকে দিতে হবে 30। তার মানে এই যে ব্যালেন্স অফ পাওয়ার, এই তিনজনেরই মানে তিনজনই সমভাবে জায়ান্ট ছিল। এই কারণে একে একে অপরকে তারা বিভিন্ন কাজে অস্ত্রশস্ত্র, জনবল এবং বুদ্ধিমত্তা দিয়ে হেল্প করতে পারত। আর এটা ফ্রান্সের জন্য তো একটা মানে ব্যাপক একটা জনযুদ্ধ ছিল। মানে ফ্রান্সের A to Z সবাই এটাতে এই যুদ্ধে অংশগ্রহণ করে দৃঢ় চিত্ত নিয়ে, এবং তাদের ওই আলসেস লরেন হারানোর যে ব্যথা বেদনা, এটা তারা কখনোই ভুলতে পারেনি। এবং সেই কারণেই জার্মানিকে যেভাবেই হোক তাদেরকে পরাজিত করতে হবে, এই ধরনের একটা মেন্টালিটি ফ্রান্সের মধ্যে ছিলই। মানে যে তার ঐকান্তিক একটা প্রচেষ্টা, ইচ্ছা, উদগ্র বাসনা, এটা ফ্রান্সের ছিল। এই জন্য মানে ত্রিশক্তির একটা দুর্বলতা ছিলই। আর এদিকে জার্মানির যে রণনীতি সেটা হলো যে জার্মানি ছিল বরাবরই আক্রমণাত্মক একটা দেশ। মানে খুব কম সময়ের জন্য যদি যুদ্ধ, তোমরা জানো যে এটা 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এই যুদ্ধটা চলে। এটা দীর্ঘ 4টা বছর। এটা এত দিন মানে সৈন্যদের মনোবল ধরে রাখা বা অস্ত্রশস্ত্র দিয়ে বা তোমার যে গাড়ি টাড়ি এগুলি চালানো, তেল খরচ, সম্পদ বা সৈন্যদের খাদ্য, শক্তি, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করা লং টাইমের জন্য এটা জার্মানির জন্য ছিল না। এবং তোমরা জানো যে জার্মানি কৌশলগতভাবে, জার্মানির যে প্রেসিডেন্ট ছিল যে কাইজার দ্বিতীয় উইলিয়াম রাজা, সে কিন্তু তোমার জার্মানির যে রণনীতিতে রাশিয়াকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। তো ঐতিহাসিকগণ বলেন যে রাশিয়াকে যদি জার্মানি ধরে রাখতে পারত শক্তিধর দেশ হিসেবে, প্রথমে তো এই দলই ছিল, কিন্তু তোমরা জানো যে পরবর্তীতে এই দল ছেড়ে তারা চলে যায় ওই ত্রিশক্তি আতাতে। তো রাশিয়াকে যদি জার্মানি যদি তার নিজের পক্ষে নিয়ে আসতে পারতো, তাহলে হয়তো এই ভুলটা হতো না, জার্মানির এই পরাজয়টা হয়তো নাও হতে পারতো। তা তোমরা জেনে থাকবে যে জার্মানি অলওয়েজ ছিল আক্রমণাত্মক। মানে কম সময়ের জন্য যদি যুদ্ধটা সংঘটিত হতো তাহলে হয়তো জিতেও যেতে পারতো। বাট ত্রিশক্তি আতাত, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া, এরা ছিল আত্মরক্ষামূলক। দ্যাট ইজ, জার্মানি আক্রমণ করবে, তারা পিছু হটতে থাকবে। এটাই ছিল একটা রণনীতির প্রধান কৌশল, তাদের ত্রিশক্তি আতাতের জেতার কৌশল। রাশিয়া তো তোমরা জানো যে জার্মানির চেয়ে বেশ কয়েক গুণ বড় একটা দেশ। মানে পিছু হটার তাদের বেশ কিছু জায়গা ছিল। মানে জার্মানিকে ওয়েলকাম করার জন্য তাদের যে পেছনে ওরা জার্মানির আক্রমণ করতে থাকতো, তখন তারা ওয়েলকাম জানাতো, ওকে কামান, তারা পিছু হটছিল। তো এই পিছু হতে হতেই তাদের এই রসদ, খাদ্য, সৈন্যদের মনোবল এরা ভেঙে যায়, গাড়ির তেল ফুরিয়ে যায়, গাড়ির চাকা নষ্ট হয়ে যায়, আর তাদের শক্তি থাকে না, এবং আলটিমেটলি জার্মানি তাদের এই যুদ্ধে পরাজয় বরণ করতে বাধ্য হয়। These are all about the causes of defeating. তো তোমরা এই পয়েন্টসগুলির আলোকে আরও ইলাবোরেটলি অনেক কিছুই বলা যাবে। অনেক সময় থাকলে তোমরা হয়তো খুব লং টাইম যে ইউটিউবে যে লং টাইম নিয়ে যে ক্লাসগুলি করা হয়, আমার কেন জানি মনে হয় যে অনেকেই হয়তো তোমরা এগুলি মাইনিউটলি ফার্স্ট টু লাস্ট তোমরা একটু দেখো না, স্কিপ করে করে হয়তো দেখো। আর ভিউ এত কম যে আসলে মানে এত কম সময়ে অনেক বিষয়ই আছে, এই বিষয়গুলি ইলাবোরেটলি বলার সুযোগ থাকে না। আর থাকলেও একটা বাইন্ডিংস আমাদের আছে যে 10-15 মিনিটের মধ্যে ক্লাসগুলি আপনারা একটু কনফাইন্ড রাখবেন, এটা কর্তৃপক্ষ থেকে বলে দেওয়া আছে। তার কারণ বেশি সময় ধরে তোমরা এই যে জিবি নষ্ট করে হয়তো দেখতে চাও না, এটা একটা বাইন্ডিংস আছেই। তো যাই হোক, আমরা পরবর্তীতে ভার্সাই সন্ধি এবং প্রথম বিশ্বযুদ্ধের ইম্প্যাক্ট, এর ফলাফল, এগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এই যুদ্ধের প্রভাব
ইউরোপে বা তথা সারা বিশ্বে এই প্রথম বিশ্বযুদ্ধের কি প্রভাব ছিল, বা ভার্সাই সন্ধি কেন স্বাক্ষরিত হয়েছিল, তারপরে ক্ষতিপূরণ সমস্যা নিয়ে, এগুলি আসলে অনার্স লেভেল ক্ষতিপূরণ সমস্যা নিয়েই তোমাদের অনেক সময় নিয়ে তোমাদের বলা যেতে পারে, বাট আসলে ক্ষতিপূরণ সমস্যা তোমার ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। তার কারণ এগুলি আসলে স্পেসিফিক্যালি অনার্স লেভেলের পড়া, সেই বিষয়গুলি নিয়ে বলবো না। তোমাদের এই প্রথম বিশ্বযুদ্ধের আমি প্রেক্ষিত, এর ব্লকেডগুলি বা কেন জার্মানি পরাজয় বরণ করলো, বা এর ফলাফলগুলি নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। মানে এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে তথা সারা বিশ্বের প্রভাব কি হয়েছিল, এই বিষয়গুলি নিয়ে আমরা এবং সাইড বাই সাইড ভার্সাই সন্ধি এবং লিগ অফ নেশনস, মানে প্রথম বিশ্বযুদ্ধের এই ভয়াবহ নেক্সটে যাতে আর কোনো ধরনের যুদ্ধ সংঘটিত না হয়, এই ভয় থেকেই বিশ্বের নেতৃবৃন্দ লিগ অফ নেশনস নামে একটি শান্তি সংঘ স্থাপন করে। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তোমরা যুক্ত থাকবে। আর খুব সম্ভবত সরকার বাহাদুর আমাদের নেক্সট মান্থ না হলেও মার্চ থেকেই হয়তো ওপেন করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। উই আর এগারলি ওয়েটিং ফর দ্যাট টাইম। তোমাদের সাথে দেখা হবে। তোমরা করোনাকালে বাসাতেই থেকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।